রহস্যের বিশাল এক আধার। সমুদ্রকে কেন্দ্র করে গড়ে ওঠে নানা মানুষের নানা পেশা, বাণিজ্য। কিন্তু এই সমুদ্র যদি হিংস্র হয়ে ওঠে আর কোনো দানব যদি বেরিয়ে আসে সেই সমুদ্রের হৃদয় থেকে, মানুষ কি পারবে তখন টিকে থাকতে? হাই গাইস, এমনই একটি সত্য ঘটনা নিয়ে ডিরেক্টর রন হাওয়ার্ড তৈরি করেছিলেন ইন দ্য হার্ট অব দ্য সি মুভিটি। 1800 সালের দিকে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য এবং মর্মান্তিক ঘটনার উপর তৈরি করা হয়েছিল এই মুভিটি, যেটাকে নিয়ে আবার ইতিহাসের সেরা একটি বইও লেখা হয়েছিল। মানুষ স্বার্থের লোভে পড়ে কিভাবে নিষ্পাপ প্রাণীর দ্বারা নিজের বিপদ ডেকে আনে তাই মুভিতে দেখানো হয়েছে। তো চলুন ঘুরে আসি সমুদ্র অভিযানের সেই সময়কাল থেকে। বলা যাক 2015 সালে রিলিজ হওয়া ফ্যান্টাসি অ্যাকশন জনরার মুভি ইন দ্য হার্ট অব দ্য সি এর ঘটনা প্রবাহ। ফেব্রুয়ারি 1850, ন্যান্টাকেট আইল্যান্ড। ওই সময়ের এক দীপ্তিমান গল্পকার ছিলেন হারমান মেলভিল। তিনি তার নতুন গল্পের খোঁজে অদূর দেশ থেকে এই আইল্যান্ডে এসেছিলেন। তিনি এসেছিলেন থমাস নিকার্সন নামের এক ব্যক্তির কাছে। থমাসের স্ত্রী যদিও মেলভিলকে প্রথমে দোকানের কাস্টমারই ভেবেছিলেন, কিন্তু পরে পরিচয় জেনে তাকে তার স্বামীর কাছে নিয়ে আসেন। মেলভিল থমাসের কাছে তার জীবনের সেই অবিশ্বাস্য রোমাঞ্চকর এবং একই সাথে করুণ বেদনাদায়ক ঘটনাটি জানতে চান, যে ঘটনাটি থমাস আজ পর্যন্ত কাউকে বলেননি, যে ঘটনায় তিনি সহ আর মাত্র কয়েকজনই বেঁচে গিয়েছিলেন। বাসায় ফিরে আসতে পেরেছিলেন দীর্ঘ 2 বছরের সমুদ্র ভ্রমণের পরে, যে ঘটনায় তারা সমুদ্র দানবের শিকার হয়েছিলেন, যে ঘটনা নিয়ে মানুষের মধ্যে নানা লোকগল্প। পুরো সেই সত্য ঘটনাকে মেলভিল থমাসের কাছ থেকে জানতে চান। থমাস যদিও মেলভিলকে বারবার অপমান করে যেতে বলছিল, কিন্তু মেলভিল সবকিছু এড়িয়ে যেয়ে অধীর আগ্রহে সেই গল্প শোনার জন্য অপেক্ষা করছিল। এমনকি সে এ পর্যন্ত তার আয় করা সব অর্থপুঞ্জি গল্পের জন্য দিয়ে দিতে চান। থমাস এতে অবাক হন, তবুও তাকে নাই করেন। থমাসের স্ত্রী পরে তার কাছে আসেন, বলেন এই অর্থের তাদের প্রয়োজন রয়েছে, আর এই ঘটনা লুকিয়ে রেখেই বা কি হবে, বিশ্ববাসীর কাছে এটা পৌঁছে দিতে হবে, এতে তার ভিতরে চাপা কষ্টটাও কমে যাবে। অবশেষে থমাস রাজি হন। শুরু করেন তার ঘটনা। অ্যাসেক্সের ঘটনা মূলত 2 জন লোকের ঘটনা। এক হচ্ছেন ক্যাপ্টেন জর্জ পোলার্ড, আরেকজন হচ্ছেন তার ফার্স্ট মেট বা প্রধান নৌ অফিসার ওয়েন চেজ। সময়টা তখন 1820 সাল, যে সময়টাতে বাণিজ্যিক বন্দরগুলো বেশ ভালোই ব্যবসা করতে পারছিল। নানা সামুদ্রিক মাছ সহ তিমির তেলের তখন অনেক বেশি কদর ছিল। বিশেষ করে স্পার্ম অয়েল বা বীর্য তিমির মাথায় যে তেল পাওয়া যেত তা তখন নিলামে বিক্রি হতো, আর এগুলো রপ্তানির জন্য অনেক বড় বড় বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে সে সময়। এরকমই একটি ওয়েলিং কোম্পানিতে কাজ করতেন ওয়েন চেজ। ওয়েন ছিলেন একজন কৃষক সন্তান। সে আজ অনেক খুশি, কেননা তার প্রমোশন হতে যাচ্ছে। সে তার অফিসে আসে। ওয়েন কোম্পানি অধিকারীদের সাথে দেখা করে। সে জানতে পারে এবার কোম্পানি তাদের সেরা ওয়েলিং জাহাজটি সমুদ্রে পাঠাবে, আর তাকে সেই জাহাজের ফার্স্টমেট বা প্রধান নৌ অফিসারের দায়িত্ব দেয়া হয়। কিন্তু ওয়েন এতে নিরাশ হয়, কেননা গতবারও তাকে বলা হয়েছিল এবার তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হবে। তাকে তা দেয়া হলো না। দায়িত্বটি দেয়া হলো জাহাজেরই এক সময়কার ক্যাপ্টেনের ছেলে জর্জ পোলার্ডকে। তার বাবা আবার এই কোম্পানিরই মালিকদের মধ্যে একজন ছিলেন। ওয়েন প্রভাবশালীদের প্রভাব খাটানোর বিষয়টা বুঝতে পারে, তাই সে রেগে ওঠে। তাকে শান্ত করা হয় আর বলা হয় সে যদি পর্যাপ্ত তেল নিয়ে ফিরতে পারে তাহলে তাকে অবশ্যই পরের বছর ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হবে। ওয়েনের তাদের প্রতি বিশ্বাস নেই, তাই সে লিখিত প্রতিশ্রুতি নেয়। তারপর সে তিমি শিকারে যেতে রাজি হয়। পরের সকালে ওয়েন তার সফরের জন্য প্রস্তুত হয়। তার স্ত্রী প্যাগি তাকে বিদায় জানায়, বলে যাই হোক না কেন সে যেন ফিরে আসে। তার স্ত্রী আর তার গর্ভের সন্তান তার জন্য অপেক্ষা করবে। অন্যদিকে ক্যাপ্টেন জর্জ এই যাত্রার জন্য নিজেকে গুছিয়ে নেন। তার পিতা বলেন, বংশ পরম্পরায় আমরা যে সফলতা পেয়ে যাচ্ছি তা আমাদের ধরে রাখতে হবে। মনে রাখবে তুমি একজন ক্যাপ্টেন, আর তোমার গাম্ভীর্য যেন বজায় থাকে। একে একে এভাবে জাহাজের সকল কর্মচারীরা তাদের পরিবার থেকে বিদায় নেয়। অশ্রুমাখা চোখে প্যাগি তার স্বামীকে বিদায় জানায়। পুরো শহর তাদের জন্য প্রার্থনা করে, তারা যেন পর্যাপ্ত তেল নিয়ে দ্রুত তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারে। এই সফরে এক 14 বছরের অনাথ কিশোরও উঠেছিল, যার নাম থমাস, যে থমাস মেলভিলকে তার ঘটনাটি বলে শোনাচ্ছে। জাহাজের সব সদস্যরা জাহাজে উঠে পড়ে। এরপর তারা সেই সময়ের সেরা জাহাজটি নিয়ে তাদের সফরে রওনা হয়। এই সেই জাহাজ যার নাম অ্যাসেক্স। থমাস তার সাথীদের সাথে বেশ উৎসুক ছিল। তার নজর পড়ে জাহাজের দ্বিতীয় মেট ম্যাথিউ জয়ের উপর। তার গলায় তিমির দাঁতের একটি লকেট ছিল। তিমি শিকারের বীরত্বের স্মৃতি হিসেবে তিমির দাঁতগুলোকে লকেট বানানো হয়। থমাস বলে একদিন তার গলায়ও এরকম অনেকগুলি লকেট থাকবে। দীর্ঘদিন পর ওয়েল তার বাল্যকালের বন্ধু জয়ের সাক্ষাৎ পায়। পরে তার দেখা হয় জাহাজের ক্যাপ্টেন জর্জের সাথে। একদিকে জর্জ যেমন বোঝানোর চেষ্টা করছিল সেই জাহাজের যোগ্য ক্যাপ্টেন, অন্যদিকে ওয়েনও তার ভিতরের ক্যাপ্টেন না হওয়ার হিংসাটাকে লুকিয়ে রাখছিল। জাহাজের সব পাল তুলে দেওয়া হয়, কিন্তু একটি পালের রশি বাতাসের ঝাপটায় কুঁচকে গিয়েছিল, যেটা ঠিক করা যাচ্ছিল না।
ওয়েন তখন তার সাহসিকতা দেখায়। সে দ্রুত উপরে উঠে পলকের মধ্যেই সেই রশিকে কেটে ফেলে আর পাল নেমে যায়। বোঝাই যাচ্ছিল ওয়েন তার কাজে কতটা পারদর্শী, যেটা হয়তো বারবার জর্জকে তার ক্যাপ্টেনের যোগ্যতায় প্রশ্নবিদ্ধ করছিল, তাকেও হিংসুক বানাচ্ছিল। এজন্য রাতে খাওয়ার সময় ক্যাপ্টেন ওয়েনকে নানাভাবে খোঁটা দেয়, বলে সে কৃষক সন্তান, তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। কিন্তু তার বাবা এতটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না, কারণ সে তো অনেক ছোটতেই ওয়েনকে একা ফেলে চলে গিয়েছিলেন। বাবার অপমান শুনে ওয়েন ক্ষেপে উঠে সেখান থেকে চলে যায়। নিচে জাহাজের সকল ক্রুদের সাথে পরিচিত হতে আসে। ক্রুদের একজন ছিলেন ক্যাপ্টেনের চাচাতো ভাই হেনরি কফিন, যাকে পেয়ে ওয়েন তার সাথে তামাশা করে। এভাবেই সে ক্যাপ্টেনের উপর রাগটা তার ভাইয়ের মাধ্যমে কমিয়ে নেয়। জাহাজের বেশিরভাগ শুকনো খাবার আর জলীয় আবহাওয়ায় থমাস শুরুতেই অসুস্থ হয়ে পড়ে। ওয়েন তাকে সাথে নিয়ে যায়, তার সাথে মজা করেই তাকে স্বাভাবিক করে তোলে। ওয়েন বলে, এটাই এখন তোমার পরিবার, যাই হোক না কেন মিলেমিশে থাকবে, আশা করি সুস্থ থাকতে পারবে। তারা সমুদ্রের মাঝামাঝি চলে আসে। পরের সকালে ওয়েন দেখে আবহাওয়া সুবিধাজনক নয়, তাই সে ক্রুদের বলে জাহাজের পালগুলো নামিয়ে ফেলতে, যাতে জাহাজ ধীরগতিতে যেতে পারে। কিন্তু তখন ক্যাপ্টেন জর্জ সেখানে উপস্থিত হন। এভাবে ক্রুদের উপর ওয়েনের প্রভাব খাটানো সে মেনে নিতে পারছিল না, তাই সে তার দাপট দেখানোর জন্য ওয়েনকে জাহাজের সব পাল তুলেই রাখতে বলেন জাহাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে। ওয়েন যদিও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন বলেন ইতিমধ্যেই তারা গন্তব্য থেকে অনেক পিছিয়ে আছে, তাই গতি কমানো যাবে না। ক্যাপ্টেনের কথা মতো তাই করা হয়। জাহাজ দ্রুত গতিতে ছুটতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া তার হিংস্র রূপ দেখায়। জাহাজ ঝড়ের কবলে পড়ে। ওয়েন বুঝতে পারে ঝড়ের সাথে জাহাজ তছনছ হয়ে যাবে, তাই সে পাল নামিয়ে জাহাজ থামিয়ে দিতে চায়। কিন্তু ক্যাপ্টেন তা করতে দেয় না। সে ঝড়ের মধ্যেই জাহাজকে এগিয়ে নিয়ে যেতে বলে। ঝড় আরও প্রবল রূপ ধারণ করে, আর এজন্যই জাহাজ ভালো রকমের ক্ষতির সম্মুখীন হয়। জাহাজে পানি ঢুকে পড়ে, কিছু পাল ভেঙে যায়, ছিপনৌকোগুলো ছুটে যায়, জাহাজ দিশেহারা হয়ে পড়ে, আর ক্রুদের অনেকে আহত হয়। তাই তখন ওয়েন ক্যাপ্টেনের অবাধ্য হয়েই বাকি পালগুলোকে নামিয়ে দেয়। অবশেষে জাহাজ থেমে যায়। ধীরে ধীরে তারা ঝড়ের হাত থেকে রক্ষা পায়। ঝড়ের শেষ হয়ে গেলে ক্যাপ্টেন ওয়েনকে তার রুমে ডাকেন, বলেন আগামীকাল ভোরে আমরা নানটাকেট ফিরে যাচ্ছি। আমাদের জাহাজ মেরামত করতে হবে, আর তুমি আমার সাথে জাহাজে আসতে পারবে না। তুমি ক্যাপ্টেনের কথা অমান্য করেছ, এটা অভদ্রতা, তাই তোমার এই শাস্তি। ওয়েন বলে, এটা কোনোভাবেই ঠিক না। আপনি পুরো জাহাজকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিলেন, যা ক্ষতি হয়েছে তা আপনার আদেশের জন্যই হয়েছে। জর্জ বলেন, হঠাৎ এভাবে ঝড়ের ধেয়ে আসাটা ভাগ্য ছিল, আর ঝড়ের কবলে পড়া মানেই সব শেষ নয়। আমাদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা থাকতে হবে। ওয়েন বলে, এরকম কোনো অভিজ্ঞতার দরকার নেই যেটা মৃত্যুকেই কাছে ডেকে আনে, আর শুধু ভাগ্যের দোহাই দিয়ে নিজের দুর্বলতাগুলোকে ঢেকে রাখবেন না। জর্জ কেঁপে ওঠেন, বলেন, ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। হতে পারো তুমি একজন যোগ্য পারদর্শী নাবিক, কিন্তু আমি তোমার ক্যাপ্টেন, যার পরিবারের সবাই ক্যাপ্টেনের দায়িত্ব যথাযথভাবে পালন করে এসেছে। এই গৌরবের কথা কোনোভাবেই ভোলা যাবে না। ওয়েন তখন পরিস্থিতি বুঝতে পারে। সে শান্তভাবে জর্জকে বুঝায়, বলে, অনেক দূর থেকে আমরা এসেছি, আমাদের সবারই লক্ষ্য উন্নতি করার। এভাবে রেশারেশি করে খালি হাতে ফিরে গেলে তা আমাদের সবার জন্যই অমঙ্গলজনক হবে। আপনি আপনার গৌরব হারাবেন, আর সাধারণ ক্রুরা অনেক অসহায় হয়ে পড়বে। তাই আমাদের নিজেদেরকেই জাহাজ মেরামত করে এগিয়ে যেতে হবে। আমরা অনেকখানি তেল সংগ্রহ করব, তারপর আমাদের বাসায় ফিরে যাব। অবশেষে জর্জ রাজি হন। এভাবেই আটলান্টিক মহাসাগরের বুকে এগিয়ে যেতে থাকে এসেক্স জাহাজ। দেখতে দেখতে কেটে যায় 3 মাস। কোনো তিমির দেখাই পাওয়া যাচ্ছিল না। অবশেষে একদিন দেখা গেল বহুল প্রতীক্ষিত তিমির এক ঝাঁক। সবাই উল্লাসে ফেটে পড়ে। ক্রু মেম্বাররা সবাই মিলে নৌকা নামিয়ে তিমি শিকারে বেরিয়ে যায়। 3টি নৌকা নিয়ে তিমির ঝাঁকটিকে ঘিরে ফেলা হয়। একটি স্বাস্থ্যবান স্পার্ম অয়েল বা বীর্য তিমিকে নির্বাচন করা হয়। সুবিধামতো জায়গায় গিয়ে একটি বল্লম ছুঁড়ে মারা হয় তিমির উপরে। তিমিটি আহত হয়, সে ভয়ে পানির অনেক গভীরে পালিয়ে যায়। অবশেষে শ্বাস নিতে বেরিয়ে আসলে তাকে আরও বল্লম হানিয়ে পুরোপুরি শিকার করা হয়। এই এমন এক পেশা যেটাতে তিমির রক্তের ফোয়ারাতেই তাদের সফলতার উচ্ছ্বাস তৈরি হয়। তিমিটিকে জাহাজে নিয়ে আসা হয়। তার মাথা থেকে তেল বের করা হচ্ছিল। মাথার ভিতরে জায়গা কম থাকায় অনেকেই সেখানে ঢুকতে পারে না। ক্রুদের মধ্যে থমাস ছিল সবচেয়ে ছোট এবং সরু, এজন্য তাকে দিয়েই বাকি তেলগুলো বের করা হয়। অ্যাটলান্টিকে যদিও তারা একটি তিমি শিকার করতে পেরেছিলেন, কিন্তু প্রশান্ত মহাসাগরে কোনো তিমিকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এভাবেই কেটে গেল 1 বছর। ক্যাপ্টেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, আর ওয়েনও এক প্রকার উদাসীন হয়ে পড়লেন। তাদের খাদ্যপানি সহ প্রয়োজনীয় প্রায় সবকিছুই শেষ হয়ে এসেছিল। তাই রেশনের ঘাটতি মেটাতে তারা ইকুয়েডরের সমুদ্র তীরবর্তী শহর এটাকেমসে আসে। কিছু তিমির তেলের বিনিময়ে তারা ওখানে কিছুদিন অবস্থান করে খাদ্যপানি জোগাড় করে নেয়। এই তীরবর্তী শহরেই শরণার্থী হিসেবে ছিলেন স্পেনের এক জাহাজ ক্যাপ্টেন আর তার কিছু সাথী। তারাও তেল সংগ্রহকারী। তাদের সাথে ক্যাপ্টেন জর্জের সাক্ষাৎ হয়।
গল্পে গল্পে স্প্যানিশ ক্যাপ্টেনের কাছে জানা যায় এখান থেকে 2000 মাইল পশ্চিমে তারা তাদের জীবনের সবচেয়ে বেশি তিমির ঝাঁক একসাথে দেখেছিল। এতই তিমি সেখানে যে যাদের তেল দিয়ে একদিনেই পুরো একটি জাহাজকে ভরিয়ে ফেলা সম্ভব। কিন্তু দুর্ভাগ্য, ওই ঝাঁকের মধ্যে এক দানব রয়েছে। সাদা রঙের এক বিশাল বীর্যতিমি দানব, যেটা 100 ফুট আকারের বড়, এক ঝাপটায় যে পুরো একটি জাহাজকে কাঁপিয়ে দিতে পারে, যার গর্জনে কেঁপে ওঠে সমুদ্র, যার চোখের চাহনিতে উত্তাল হিংস্রতা লুকিয়ে থাকে। এই সেই দানব যে তাদের জাহাজকে তছনছ করে দিয়েছে। এক ঝাপটাতেই তার 6 জন ক্রুকে মেরে ফেলেছে। তাকে তার একটি হাত হারিয়ে ফেলতে হয়েছে। এজন্যই তো তারা আজ এখানে শরণার্থী হয়ে আছেন। ওয়েনদের সেই তিমি দানবকে নিয়ে কোনো ভয়ই ছিল না। তারা শুধু চায় হাজার হাজার ব্যারল তেল, যার জন্য তারা ব্যাকুল হয়ে আছে। এই লোভ সামলাতে না পেরে তারা পরের সকালেই পশ্চিম পথে তিমির খোঁজে বেরিয়ে পড়ে। মাসের পর মাস যেতে থাকে, কিন্তু সেই তিমির ঝাঁক চোখে পড়ে না। অবশেষে 14 মাস পরে তারা তিমির দেখা পায়। তারা আবার উচ্ছ্বাসে ফেটে পড়ে। প্রচণ্ড মনোবল নিয়ে সবাই তিমিগুলোর দিকে এগিয়ে যায়। কিছু তিমিকে বল্লমে ঘায়েল করে, কিন্তু তখন ধীরে ধীরে পানির কম্পন বাড়ছিল। এক ঝাপটায় তাদের নৌকাটি উল্টে যায়। তারপর তারা দেখে সেই দানবীয় সাদা তিমি গর্জে উঠেছে। তারা তাকে এড়িয়ে যায়। দূরে গিয়ে তারা অন্য তিমিগুলোকে শিকারের চেষ্টা করছিল, কিন্তু এই দানব তাদের রক্ষাকর্তা। সে এসে জাহাজে হানা দেয়। এক ধাক্কায় জাহাজের তলদেশ ভেঙে চুরমার করে ফেলে। ওয়েন বুঝতে পারে সে তাদের সাথে লড়াই করতে চায়, তাই ওয়েনও তাকেই তার শিকার বানাবে। এজন্য সে জাহাজের সবচেয়ে বড় বল্লমটি তিমিটির দিকে ছুঁড়ে মারে, কিন্তু এতে তেমন কিছুই হয় না। সেই তিমি তার ঝাপটায় জাহাজকে পুরো কাঁপিয়ে তুলে। বল্লম টানে জাহাজের কয়েকটি পালকে ভেঙে ফেলে। কিছু ক্রুরা মারা যান। তাদের জাহাজ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেটি ডুবে যাচ্ছিল, তাই তাদের জাহাজ থেকে নেমে নৌকায় উঠতে হয়। জাহাজে তিমির তেলে আগুন লেগে যায়। তাদের সবার সামনেই বিশাল এসেক্স আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। তাদের খাবার নেই বললেই চলে। তারা শুধুমাত্র ভাগ্যের উপরই ভরসা করে আছে, কিন্তু এই ভাগ্য তো সহায় হয় না। উল্টো তারা একদিন বিশাল এক ঝড়ের কবলে পড়ে। কিছু ক্রু সেখানে মারা যায়, আর কেউ বা খুব বড় রকমের আহত হয়। এভাবেই কেটে যায় আরও একটি মাস। খাবার শেষ হয়ে গেছে। তারা এখন শুধু নিথর প্রাণী ছাড়া আর কিছুই না। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো মুখ তুলে তাকালেন, তাই হয়তো তারা সামনে একটি দ্বীপ খুঁজে পেলেন। বেঁচে থাকার আশায় সবাই চিৎকার করে উঠল, কিন্তু বাধা এখনো কাটেনি। হঠাৎ সেই দানব তিমি সেখানে হাজির হয়। সে একে একে তাদের 3টি নৌকাকে ধাক্কায় তলিয়ে দেয়। কেউ কেউ এতে মারা যায়, আবার কেউ কেউ ভাগ্যের জোরে বেঁচে স্রোতের ধাক্কায় দ্বীপটিতে এসে পৌঁছে। ক্ষুধার জ্বালায় তারা এতটাই বেকুল ছিল যে মাছ পোকামাকড় সহ যাই পাচ্ছিল তা দিয়েই তারা পেটকে দমিয়ে রাখার চেষ্টা করছিল। রাতে জর্জ বলে তারা এখানে সবসময় আগুন জ্বালিয়ে রাখবে। পাশ দিয়ে যদি কোনো জাহাজ যায়, তাহলে এর ধোঁয়া হয়তো তাদের চোখে পড়তে পারে। এতে হয়তো তারা এখান থেকে উদ্ধার হতে পারবে। দিনের পর দিন পার হতে থাকে, কিন্তু কোনো জাহাজই আসে না। ওয়েন একদিন দেখে এক গুহায় কিছু মানুষের কঙ্কাল পড়ে আছে। বোঝাই যাচ্ছিল তাদের মতো এনারাও এখানে এসেছিলেন, আর জাহাজের অপেক্ষা করতে করতে তারা ক্ষুধা যন্ত্রণায় মারা গিয়েছেন। সমুদ্রের এই ভাগে হয়তো কোনো জাহাজই কখনো আসে না, তাহলে তো তাদের পরিণতিও এরকমই হবে। কিন্তু ওয়েনরা আশা ছাড়ে না। তারা তাদের নৌকাগুলিকে ঠিক করার চেষ্টা চালায়। দীর্ঘ চেষ্টায় তারা নৌকাগুলিকে ঠিক করে নেয়। এই নৌকায় করেই তারা সামনের দিকে এগোবে। হয়তো সামনে কোনো জাহাজের দেখা পেয়ে যাবে। তাদের কিছু সাথী সাথে যেতে চায় না। তাদের শরীরে ওই শক্তিটুকুও ছিল না যে তারা নৌকা বাইতে পারবে, তাই তারা থেকেই যায়। জয়ের অবস্থাও ছিল এরকম। ওয়েন তাকে বলে, তুমি যতটা পারো বেঁচে থাকার চেষ্টা করো, আমি দ্রুত ফিরে গিয়ে তোমাকে উদ্ধার করতে আসবই। তারা সবাই আবার নতুন উদ্যম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সময় পার হতে থাকে, কোনো জাহাজেরই দেখা মিলে না। তারা সবাই আবার নিথর হয়ে পড়ে। নৌকাগুলো আলাদা হয়ে শুধু ভাসতেই থাকে। এর মধ্যে তাদের এক সাথী মারাও যায়। নিয়ম অনুযায়ী তারা তাকে সমুদ্রে ফেলে দিতে চায়, কিন্তু সৃষ্টিকর্তা তাদের এমনই এক অবস্থায় নিয়ে এসেছে যে পড়ে থাকা মৃত শরীরটি তাদের কাছে খাদ্যের উপাদান হয়ে গিয়েছে। তারা তাদের সাথীটির মৃত শরীরটি ভক্ষণ করেই কিছুদিন বেঁচে থাকে। চরম করুণতম এই অবস্থা থমাস একদম কাছ থেকে দেখেছে, তাই সেই ঘটনা বলতে বারবার শিহরিত হয়ে ওঠে। হয়তো এই কারণেই কাউকে এতদিন সে বলতে পারেনি। সমুদ্রে পার হয়ে যায় 71 দিন। বেঁচে থাকার তাগিদে তারা তাদের জীবনের লটারি করছিল। যে হেরে যাবে তাকে স্বইচ্ছায় মরে বাকিদের খাদ্যে পরিণত হতে হবে। যখন ক্যাপ্টেনই এই লটারিতে হেরে যায়, তার চাচাতো ভাই তাকে মরতে দিতে পারে না, তাই সে নিজেই তার জীবনকে তার ভাইয়ের বদলে উৎসর্গ করে দেয়। যে ক্যাপ্টেন জর্জ একসময় তার বংশগৌরবের বড়াই করত, সে এখন পুরোপুরি শান্ত হয়ে গেছে। জীবন মৃত্যুর এই খেলায় পার হতে থাকে সময়। একদিন তারা আবার সেই দানব তিমির দেখা পায়। তাকে দেখে ওয়েনের খুব জেগে ওঠে। তাকে মারার জন্য সে বল্লম হাতে নেয়। তিমিটি যখন তার পাশ দিয়ে যায়, তখন সে তার চোখের দিকে তাকায়। দেখে প্রকৃত দানবটা আসলে কে। কত না তিমিদের তারা হত্যা করেছে। তাদের ইঞ্জিনের জ্বালানি মূল্য কখনোই একটি নিষ্পাপ জীবের জীবনের সমান হতে পারে না। মানুষ তার স্বার্থের লোভে প্রকৃতির জীবগুলোর প্রতি চরম অন্যায় করে, আর এজন্যই তো প্রকৃতি হিংস্র হয়ে ওঠে, যার পরিণাম পড়ে মানুষদেরই চরমভাবে ভুগতে হয়।
ওয়েন তিমিটিকে মারতে পারে না। তিমিটিও সেখান থেকে শান্তভাবে চলে যায়। তাকে আর কোনোদিন দেখা যায় না। দিনের পর দিন সমুদ্রের প্রবাহ বারবার নৌকা দুটিকে আলাদা করে দিচ্ছিল। এভাবেই তারা একে অপর থেকে অনেক দূরে হারিয়ে যায়। একদিন একটি জাহাজ ক্যাপ্টেন জর্জের নৌকার পাশ দিয়ে যাচ্ছিল। জর্জদের দেখতে পেয়ে অবশেষে তাদের উদ্ধার করা হয়, কিন্তু ওয়েনদের নৌকাটি খুঁজে পাওয়া যায় না। তবে সৃষ্টিকর্তা ওয়েনদের প্রতিও সদয় হয়েছিলেন, তাই তো তারাও ভেসে ভেসে কাছের একটি দ্বীপে চলে আসলেন। সেখানে কিছুদিন খেয়ে পড়ে থাকার পর একদিন একটি জাহাজ তাদেরকে উদ্ধার করল। আর এভাবেই 18 জুন 1921 সালে ওয়েনরা তাদের মাতৃভূমি ন্যান্টাকেট আইল্যান্ডে অবশেষে ফিরে আসলেন। তাদের দেখার জন্য পুরো একটি শহর সেখানে উপস্থিত হয়েছিল। তবে কেউই খুশি ছিল না। সবার চোখে অবিশ্বাসের চাহনি আর নীরব অশ্রুজল। মনে হয় কোনো এক ইতিহাস তৈরি হয়ে গেছে, বা তারা সবার কাছে মানুষ নয়, অন্য কিছুতে পরিণত হয়েছে। দীর্ঘ 2 বছর পর ওয়েনের তার স্ত্রীর সাথে দেখা হয়। স্বামীকে পেয়ে প্যাগি খুশিতে কেঁদেই ফেলে। সে তাকে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ওয়েন দেখে তার একটি ফুটফুটে মেয়ে সন্তান রয়েছে। ওয়েন তার পরিবারকে নিয়ে দূরে চলে যাচ্ছিলেন, কিন্তু পরের দিনই তাকে কোম্পানি অফিসে ডাকা হয়। বলা হয় কোর্টে যখন জিজ্ঞেস করা হবে ক্ষয়ক্ষতিগুলো কিভাবে হয়েছে, তখন যেন ওয়েন বলে তাদের জাহাজটি চরে আটকে গিয়েছিল আর মানুষগুলো সেখানে ডুবে মারা যায়। তিমির হামলা আর বেঁচে থাকার জন্য নিজের সাথীর শরীর ভক্ষণ করার মতো করুণ ঘটনাগুলো বলা যাবে না। এগুলো বললে বীমা কোম্পানিগুলো তাদের জাহাজের ক্ষতিপূরণ দিবে না, আর মানুষদের মধ্যেও সমুদ্র যাত্রা নিয়ে ভীতি বেড়ে যাবে। তিমির তেলকে বয়কটও করা হতে পারে, যা তাদের ব্যবসাকে পুরো দমিয়ে দিতে পারে। ওয়েনকে এজন্য প্রচুর অর্থেরও লোভ দেখানো হয়, কিন্তু ওয়েন বলে এই করুণ সত্য আমি অবশ্যই বলবো। ত্যাগের এই গল্পগুলো জানাতে হবে, কেন এই নিষ্পাপ প্রাণীগুলো ক্ষেপে ওঠে আর কিভাবেই বা আমরা আমাদের যাত্রাগুলো সম্পন্ন করে থাকি। লোভ লালসার জন্য আমাদের সাথীগুলোর আত্মত্যাগ আমি কখনোই লুকিয়ে থাকতে দিব না। সে জর্জকেও সত্য থাকতে বলে তাহলেই সে যোগ্যতা সম্পন্ন ক্যাপ্টেন হতে পারবে। থমাস শেষবারের মতো ওয়েনের দেখা পেয়েছিল। থমাস ওয়েনের কাছে অনেক কৃতজ্ঞ। তার সৌভাগ্য যে সে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছে। ওয়েন তাকে তার গলার তিমি দাঁতের লকেটটি দেয়, বলে ভাগ্য অবশ্যই সাথে রয়েছে। লকেটটি আজও থমাস যত্নে রেখেছে। পরের দিন জর্জ পোলার্ডকে কোর্টে ডাকা হলো। জানতে চাওয়া হলো জাহাজের ক্ষয়ক্ষতি কিভাবে হয়েছে। জর্জ যথেষ্ট গৌরবের সাথে ঘটে যাওয়া সব সত্য ঘটনাগুলোকে বলে। হয়তো এতে কোম্পানিগুলোর ক্ষতি হবে, বা হয়তো তাকে আর ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে না। কিন্তু কোম্পানিগুলো তারপরও মিথ্যা ঘটনা বানাতে সক্ষম হয়। কোর্টে টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। জর্জ সেই তিমির খোঁজে বেশ কয়েকবার সমুদ্রে পাড়ি দিয়েছিলেন, কিন্তু তিমিটির আর কোনোদিন দেখা পাওয়া যায়নি। অন্যদিকে ওয়েন তার বন্ধু জয়কে খুঁজতে সেই দ্বীপটিতে গিয়েছিল, কিন্তু জয় অনেক আগেই মারা গিয়েছিলেন। তবে তার 3 সাথী কোনোভাবে বেঁচে ছিল। তাদের উদ্ধার করা হয়। এরপর ওয়েন নতুন শহরে চলে আসলেন। এক জাহাজের ক্যাপ্টেনের দায়িত্বও পেলেন। আবার সমুদ্রের বুকে পাল তুললেন তার নিজের জাহাজের। ঘটনার শেষ হয়। পুরো একটি রাত পেরিয়ে গেছে। থমাস মেলভিলকে জিজ্ঞেস করে সবকিছু কি আপনি আপনার বইয়ে লিখবেন? মেলভিল বলে আমি অনেক কিছুই লিখব, তবে তার সবই থাকবে কাল্পনিক। আপনাদের এই গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে আমার এই বইটি তৈরি হবে। এটি সেই ঐতিহাসিক মবি ডিক উপন্যাস, যেটাকে নানা কবি সাহিত্যিক বলে গেছেন এটা আমেরিকার ইতিহাসে মহাকাব্য হয়ে থাকবে।